Hello everyone, this is Miraj Mahmud, Web Design and Development Mentor of Digital IT Institute. So, welcome to Digital IT. আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের ক্রস ব্রাউজিং ভ্যালিডেশন বা যেটাকে বলা হয় ক্রস ব্রাউজিং কম্প্যাটিবিলিটি অথবা এক কথায় বলতে পারি ব্রাউজার কম্প্যাটিবিলিটি। তো কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে সঙ্গতি। যেমন দেখা যায় যে আমাদের যখন আমরা ডিজাইন করি সেক্ষেত্রে অনেক সময় ডিজাইনগুলো এক একটা ব্রাউজারে এক একভাবে শো করে। অনেক সময় আমাদের কোডিংয়ের কিছু প্রবলেমের কারণে হয়তো দেখা যায় যে স্ট্রাকচারটাই এলোমেলো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যদি এখানে একটা আমার স্লাইড ওপেন করি, সেখানে দেখা যাচ্ছে যে মনে করি এটা একটা লেআউট আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে ক্রোম ব্রাউজারে যেরকম দেখা যাচ্ছে ঠিক সেম টু সেম অপেরা মিনি ব্রাউজারও দেখা যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, যখন আমাদের ডিজাইনটা ফায়ারফক্সের মাধ্যমে ওপেন করা হয়েছে। তো আমরা ব্রাউজার সম্পর্কে মোটামুটি সবাই জানি, যেমন হচ্ছে আমাদের সবথেকে পপুলার হচ্ছে ক্রোম, ফায়ারফক্স, দেন মাইক্রোসফট এজ। তো এইসব ব্রাউজারের ক্ষেত্রে আমরা যখন ডিজাইনগুলো কমপ্লিট করি, হয়তো আমরা ফাইলটাকে একটা ব্রাউজারের উপর রান করে দেন আসলে ডিজাইনটা বিল্ড আপ করি। কখনো হয়তো এরকম হয় না, দেখা হয় না যে অন্যান্য ব্রাউজারে কেমন দেখা যায়। তো কম্প্যাটিবিলিটিটা এখান থেকেই শুরু হয়, যখন আমরা একটা ব্রাউজারের উপর বেস করে আমাদের ডিজাইনটা তৈরি করি। তো এক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেম পড়তে হয়। তারপরে আছে যে আমাদের মোবাইলের ক্ষেত্রে আলাদা ব্রাউজার থাকে, যেমন ইউসি ব্রাউজার। তো এসব ক্ষেত্রে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য একটা জিনিস বা একটা মেথড আমাদের অবলম্বন করা উচিত, যেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করে থাকি তখন আমাদের যে আউটপুটটা, যেটা হচ্ছে আমাদের ডিজাইন আউটপুট, এটাকে আমাদের উচিত ৩-৪টা ব্রাউজারে একসাথে ওপেন করে দেন ডিজাইনটা করা। যেমন আমি যখন কোডগুলো লিখব, কোনো একটা কন্টেন্টের ডিজাইন করব, সেটাকে উচিত যতগুলা ব্রাউজারে সম্ভব ওপেন করা। বিশেষ করে এই যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম অ্যান্ড আমাদের যে মাইক্রোসফট এজ যেটা আছে। তো অনেকে বলবেন যে তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার না কেন? তো ইন্টারনেট এক্সপ্লোরারটা আমি এজন্য সাপোর্ট করি না, কারণ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারটা অনেক পুরনো একটা ভার্সন। সো সেক্ষেত্রে অনেক কিছুই আছে যে ইন্টারনেটের দুনিয়ায় অনেক কিছুই আছে, বা HTML এর অনেক কিছুই আছে যেগুলো ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে না। আর আমাদের পপুলারিটিটাও ওই রকম নেই। তো আমাদের সবসময় জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পপুলার যত ব্রাউজার আছে সেই সব ব্রাউজারে রান করে করে আমাদের ডিজাইনটা বিল্ড আপ করা। সেক্ষেত্রে যদি কোনো ধরনের স্ট্রাকচার ওয়াইজ প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা জিনিসটা সহজে ধরতে পারবো। যেমন এখানে কি হয়েছে, আমাদের কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট এটা না যে ক্রোমে একরকম দেখালো, অপেরায় ঠিক সেম দেখালো, কিন্তু ফায়ারফক্সে অন্যরকম দেখালো। এই জন্য আমাদের অবশ্যই মিনিমাম 3টা ব্রাউজার আমাদের ওপেন রাখা উচিত ডিজাইন করার সময়, যাতে আমরা সেম ডিজাইনটা সব জায়গায় পেয়ে যাই। তো এই হচ্ছে আসলে ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি। দেন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সবারই মোটামুটি যখন আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়, তখন কি হয়, আমাদের একটা মোটামুটি একটা সাইট তৈরি হয়ে যায় বা ডিজাইন তৈরি হয়ে যায়। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে আমার যে এই ডিজাইনটা আমি করেছি, সেই ডিজাইনটা কি আমার আসলে ভ্যালিড একটা ডিজাইন হয়েছে, নাকি আসলে ডিজাইনটা ভ্যালিড না, বা আমাদের কি কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা কোডের ভিতরে বা আমাদের ফাইলের ভিতরে। সো সেটা আমরা কিভাবে বুঝবো? তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা অবশ্যই করতে হবে, আমাদের ভ্যালিডেশন চেকটা করতে হবে।
তো আমরা আমাদের যে সাইট, সেই সাইটের ভ্যালিডেশনটা কিভাবে করতে পারি? তো সেই ভ্যালিডেশন করার জন্য একটা বিশেষ সাইট আছে, যেটার নাম হচ্ছে W3C ভ্যালিডেশন সার্ভিস বা মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস। সো এই সাইটের মাধ্যমে আপনারা কি করতে পারবেন? তো এই সাইটের মাধ্যমে আপনারা আপনাদের যে ফুল প্রজেক্ট, বা আপনার যদি সাইটটা লাইভে থাকে, লাইভ বলতে আপনার সাইটটা যদি পাবলিশ অবস্থায় থাকে ইন্টারনেটে, তো সেক্ষেত্রে আপনি সেই ওয়েবসাইটের ইউআরএলটা ইউজ করে দেন আপনি সেটা চেক করতে পারেন। যেমন আমি যদি একটা ডেমো ওয়েবসাইট এখানে ইউজ করতে চাই, সো আমি একটু চেক করি যে আমি এখানে লিখি, সো এই নামে একটা ওয়েবসাইট আমি এখানে ওপেন করলাম। তো আমার কাজ হচ্ছে এখান থেকে জাস্ট এই লিঙ্কটাকে কপি করে আমাদের যে এই সাইটটা আছে, তো দেখতেই পাচ্ছেন validator.w3.org, এই লিঙ্কে আমরা চলে আসলে এরকম একটা ইউআই আমাদের সামনে চলে আসবে বা উইন্ডো চলে আসবে। সেখানে আমরা যদি ভ্যালিডেট বাই ইউআরএল মানে লিঙ্কের মাধ্যমে যদি আমরা ভ্যালিডেট করতে চাই, এরকম করে এখান থেকে কপি করে জাস্ট লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব। তারপরে কি করব? আমাদের জাস্ট তেমন কিছুই করতে হবে না, আমরা জাস্ট চেক যে বাটনটা আছে সেখানে আমরা একটা রিপোর্টের জন্য চেকিংয়ে ছেড়ে দেব। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ডকুমেন্টটা চেকিং হয়েছে সেখানে কোনো ধরনের কোনো ইরর নেই। সো আমরা মনে করি আমাদের যে ওয়েবসাইট সেখানে কোনো ইরর নেই। তো আমরা যদি অন্য আরেকটা ওয়েবসাইট ইউজ করি, যেমন আরও একটা ডেমো ওয়েবসাইট আমরা ইউজ করি, সো ওয়েবসাইটটা আমরা একটু চেক করি। সো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে আমরা যেখানে ভ্যালিডেশন করতে চাই ঠিক সেই ওয়েতে আবার এই ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দেব। দেন চেক বাটনে ক্লিক করব। এখন আমরা কিছু ওয়ার্নিং দেখতে পাচ্ছি, কিছু ইরর দেখতে পাচ্ছি এই সাইটটাতে, যে আমার এই সাইটটাতে কিছু ওয়ার্নিং শো করছে, কিছু ইরর শো করছে, জাস্ট একটা রিপোর্ট আমাকে শো করছে। তো আমরা দেখি যে কোন টাইপের রিপোর্ট শো করছে। তো এখানে আপনার যত ধরনের যা ওয়ার্নিং হোক, ওয়ার্নিং বলতে আসলে এটা আপনি চাইলে ঠিক করতে পারেন, ঠিক না করলেও যে হিউজ পরিমাণে কোনো একটা প্রবলেম হবে সেটা না, কিন্তু ওয়ার্নিংটা আপনার মানে যদি আপনি ঠিক করেন এটাকে, তাহলে আপনার জন্যই ভালো, বেটার। সো অপটিমাইজেশনটা ঠিক হয়ে যাবে। তো এখানে দেওয়াই আছে যে আপনার কোন কোন লাইনে ভুল আছে, এখানে দেওয়া আছে। আর যেগুলো আমাদের ইরর আছে অবশ্যই চেষ্টা করবেন সেই ইররগুলোকে কারেকশন করা। যেমন আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে আমরা কোনো ধরনের কোনো অ্যাকশন ফিল্ড রেখেছি কিন্তু অ্যাকশন ইউজ করিনি। তো এই টাইপের অনেক যতগুলো ইরর দেখতে পাবেন অবশ্যই সেগুলো ঠিক করার চেষ্টা করবেন। যেগুলো ওয়ার্নিং আছে আপাতত ঠিক করাই লাগবে এমন না, বাট ঠিক করলে আপনার সাইটটা আরও অপটিমাইজড হবে। সো এই তো গেল আমাদের যে ইউআরএল ভ্যালিডেশন। এখন আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা আমাদের যে HTML ফাইল আছে সেই HTML ফাইলও আমরা ভ্যালিডেট করতে পারি। তো ভ্যালিডিটি চেক করতে পারি যে কোনো ধরনের কোনো ভুল আছে কিনা। তো আমি এখানে একটা ফাইল নিয়ে আসব আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের থ্রুতে বা আমাদের একটা ফাইল থেকে। যেমন আমরা জাস্ট একটা যদি ফাইল নিয়ে আসি, যেমন এই যে HTML ফাইলটা আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। দেন আমার কাজ হচ্ছে জাস্ট চেক করা, দেখি আমাদের কোনো মেসেজ শো করে কিনা। সো এখানে আমরা কিছু ওয়ার্নিং দেখতে পাচ্ছি, কিছু ইরর দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো আমাকে সলভ করতে হবে, যাতে কি হবে তাহলে আমার কোডটা পারফেক্টলি কাজ করবে। তো এই যে আমার যে এই ইররগুলো দেখালো, কিন্তু ইররগুলো কিন্তু আপনি যখন কাজ করবেন, যেমন আমি যদি এখানে একটা ইন্ডেক্স ফাইল নেই, সো অনেকেই বলে যে এখানে লিখি যে ইন্ডেক্স
ডট html। সো আমি একটা ফাইল নিলাম জাস্ট, এটাকে কি করব, আমি একটু ডিজাইন করব। সো আমি একটু ডিজাইন করি বা আমি কিছু একটা কন্টেন্ট লিখি, দেন আমি একটু রান করে দেখি, তারপরে আসলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সো আমার যে ফাইলটা সেটা তো চলে আসলো। তো এখানে আমি কিছু ডিজাইন করি। সো এখানে আমরা লিখি যে একটা h1 ট্যাগ নেই, দেন আমি একটু কন্টেন্ট দেই। সো জাস্ট একটা কন্টেন্ট আমি দিলাম, সেভ করলাম, দেন একটু পাবলিশ করি বা রান করি। তো এখন দেখতে পাচ্ছেন আমার কন্টেন্টটা চলে আসছে। এখন আমি যদি এই ফাইলটাকে ভ্যালিডেশনে পাঠাই বা আমি যদি ভ্যালিডিটি চেক করি এই ফাইলের, তো আমি কি করব, জাস্ট এখান থেকে ফাইলটা আমি চুজ করব। আমি এখন ফাইলে যাই, আমার ডেস্কটপে ফাইলটা ক্রিয়েট করা আছে। সো কোন ফাইলটা আছে, এই যে এই ফাইলটা index.html নামে আছে, index2.html ওপেন করলাম। জাস্ট আমি এখন একটু চেক করি, দেখি কোনো ধরনের কোনো ইরর আসে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন কোনো ইরর কিন্তু নেই। এখন আমি যদি এখান থেকে ডক টাইপটা কেটে দেই, দেন সেভ করি, এখন যে আমার আউটপুট, আমি যদি আউটপুটটা দেখি, সো আউটপুটে কিন্তু আমার কোনো ধরনের চেঞ্জ নেই। তো এখন যদি ফাইলটা আবার আমি একটু চেক করি, সেম ফাইলটা আমি আবার নিয়ে আসি, এখানে ওপেন করছি। সো চেক করি একটু, সরি, এখান থেকে ফাইলটা আবার একটু নিয়ে আসি আমি। সো এখন আমি চেক করলাম। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে একটা ইরর শো করতেছে, কিন্তু আমার আউটপুট কিন্তু ঠিকই আছে। অনেকে বলে যে এই যে ডক টাইপ HTML না লিখলে কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে যখন আপনি ভ্যালিডেশন করবেন বা আপনাকে যখন ইন্টারন্যাশনাল লেভেলের কোড করতে হবে বা পারফেক্ট কোড করতে হবে, আপনাকে অবশ্যই এটা একটা দিতে হবে। কারণ হচ্ছে এটা নিয়ম বা এটাই হচ্ছে ভ্যালিডিটি। তো আমি যখন ডক টাইপটা দিয়েছিলাম তখন কিন্তু কোনো ইরর শো করেনি, জাস্ট ডক টাইপটা না দেওয়াতে আমার ইরর শো করেছে, বাট আউটপুট কিন্তু সেমই আসছে। সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আউটপুট সেম আসলেও আমাদের কিছু না কিছু ভুল থেকেই যাবে যদি আমরা ভ্যালিডেশন না করে থাকি। তো এই হচ্ছে আমাদের যে HTML এর যে ভ্যালিডিটি চেক সেটা। এখন দেখি যে নেক্সট আমরা একটা CSS ফাইলের যদি ভ্যালিডেশন চেক করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা CSS ফাইল আমরা নিব র্যান্ডমলি। এখান থেকে আমি একটা CSS ফাইল নেই, যেমন একটা CSS ফাইল নিয়ে জাস্ট আমি একটু চেক করব। সো ফাইলটা নিলাম, দেন একটু চেক করি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইরর নেই দেখে এখানে কোনো সিগন্যাল দিচ্ছে না। তো এখানে যদি আমি কোনো ক্লাস বা আইডিতে যদি এই ফাইলের ভিতরে ভুল করতাম তখন কিন্তু আমাকে একটা ওয়ার্নিং দিত। সো এভাবেই আমরা আমাদের যে সাইটগুলো আমরা ভ্যালিডেশন করতে পারি, প্লাস আমাদের যে ফাইলগুলো আছে HTML CSS, এই ফাইলগুলো আমরা চাইলে ভ্যালিডেট করতে পারি। তো এতে আমাদের কি হবে, আমাদের কোডগুলো পারফেক্ট হবে। তো আমাদের কোনো আসলে ভয়ভীতি থাকবে না যে যদি আমাকে কোনো ফ্রিল্যান্সিং জোন বা কোনো ক্লায়েন্ট আমাকে কাজ দেয়, সেক্ষেত্রে আমরা নির্ভয়ে তার কাজগুলো করে সাবমিট করতে পারবো। তো এরপরে আসি যে CSS রিসেট কোড জিনিসটা কি। তো আমি এখানে যদি একটা CSS ফাইল নেই, সো এটা আমি আসলে একটা ফোল্ডারের ভিতরে নিলে সব থেকে বেটার হবে। তো আমি একটা ফোল্ডার নিই, ফোল্ডার নাম দিই টেস্ট। এখন এর ভিতরে আমি একটা HTML নিব, যেমন এটাই আমি যদি নিয়ে যাই, দেন আমি একটা CSS ফাইল নিব,
স্টাইল ডট সিএসএস। সো আমার কাজ কমপ্লিট। এখন আমি আমার ফোল্ডারটা ওপেন করব, আমার যে আইডিটা আছে সেখানে ওপেন করছি। এখন আমার কাজকে আমি একটু লিঙ্ক করে দেই, দেন আসলে আমাদের মূল কাজে যাব। আর আমাদের এখানে যে ডক টাইপটা ছিল সেই ডক টাইপটা আমরা দিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে কাজ। এখন আমার লিঙ্কটা করতে হবে কোথায়, যে আমার যে স্টাইল ডট সিএসএসটা আছে আমি জাস্ট এটাকে লিঙ্ক করলাম। এখন আমাদের যে কথা হচ্ছে সেটা হচ্ছে, আমি একটু ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে কন্টেন্ট আরেকটা দিচ্ছি, সো এটার নাম দিলাম। সো আমার তো এখানে আমার যে HTML এবং সিএসএসটা কানেক্টেড আছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে ক্লিক করছি, বা এখানে কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা ব্লক ট্যাগ বা ব্লক লেভেল এলিমেন্ট, যেটাকে আমরা যদি আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন সেখানে আমি একবার আলোচনা করেছিলাম যে ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা যে এলিমেন্টটা ইউজ করার সাথে সাথে পরবর্তী এলিমেন্ট ইউজ করলে তো নিউ লাইনে চলে যায়। তো সেখানে হয় কি, দুইটা ব্লকের মাঝে বা দুইটা ট্যাগের মাঝে একটা বাই ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। এটা হয় কি, আমাদের কিন্তু অ্যাট এ টাইম প্রবলেম হয়ে যায়। আমরা যখন ভ্যালিডেশন করতে যাই তখন কিন্তু এই জিনিসটা প্রবলেম হয়, বা রিসেট করতে হয় আমাদের যে ওয়েবসাইট বা আমাদের যে ওয়েব পেজগুলো রিসেট করে নিতে হয়, যাতে আমরা একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে পারি। আর এই রিসেটটা যদি আমি না করি তাহলে আমার অ্যাট এ টাইম গিয়ে মার্জিন প্যাডিংয়ের একটা প্রবলেম হয়ে যায়। তো এখন দেখি আমরা রিসেট কিভাবে করি। একে আমরা রিসেট করি যে তার আগে আমি এখানে দুইটা আলাদা আলাদা আসলে সিলেক্টর নেই, তাহলে আসলে বোঝাটা ইজি হবে। তো সেভ করলাম। এখন প্রথমত আমরা শিখেছিলাম যে ফার্স্ট যে ইনিশিয়ালাইজেশন সেটা কিভাবে করি, স্টার দিয়ে। তো স্টার দেওয়া মানে ফুল বডিটাকে আমি সিলেক্ট করা। তো এখন আমি লিখি কি মার্জিন 0 পিক্সেল। সো দেখতে পাচ্ছেন কিছু একটা চেঞ্জ কিন্তু আসতেছে। আর দেন আমরা লিখি কি প্যাডিং 0 পিক্সেল। তো এই হচ্ছে আমাদের বডি ইনিশিয়ালাইজেশন। এখন যখন কোনো প্রফেশনাল ডিজাইনাররা কাজ করে তখন তারা কি করে, প্রত্যেকটা ট্যাগ H1 H2 হোক, পি ট্যাগ হোক, ডিভ হোক, যাই হোক, লিস্ট হোক, যা হোক, সব কিছু তারা প্রথমত ইনিশিয়ালাইজেশন করে নেয়। কারণ ইনিশিয়ালাইজেশন করলে কি হয়, যে অন্যান্য যে মানে এই যে মার্জিন প্যাডিং এর একটা প্রবলেম এটা থাকে না, প্লাস হচ্ছে আদার্স কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না। তো এখন যদি আমরা H1 এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটু চেক করি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটাকে দিচ্ছি গ্রিন। আর আপাতত আমরা এটাকে একটু হাইড করে রাখছি, আমরা এটা পরে আনবো, যে আমরা আসলে কতটুকু মার্জিন প্যাডিং বাই ডিফল্ট থাকে সেটা দেখার জন্য। অ্যান্ড দেন আমাদের যে H2টা আছে, H2 এর একটা কালার দেই। সো আমাদের যে H2 আছে সেই H2 এর আমরা কালার দিব রেড। এখন দেখুন যে একটা দুইটা কন্টেন্ট বা দুইটা ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে কতখানি মার্জিন প্যাডিং থাকে। তো এতখানি যদি মার্জিন প্যাডিং থাকে, সো আমরা যখন আস্তে আস্তে ডিজাইনটা করতে যাব তখন আমাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যে এই মার্জিন প্যাডিং এর জন্য অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো এর জন্য আমাকে কি করতে হয়, ইনিশিয়ালাইজেশনটা করতে হয় প্রথমত যে কাজ। তো আমরা এটাকে কিভাবে ইনিশিয়ালাইজ করব, আমরা এখানে লিখব মার্জিন 0 পিক্সেল, দেন প্যাডিং। সো আমার সব জায়গাতেই মার্জিন প্যাডিংটা 0 পিক্সেল করে দিতে হবে। সো 0 পিক্সেল। তো এটাকে আমরা আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, এমন না যে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না।
সো আমরা সবসময় এগুলোকে চেঞ্জ করতেই পারবো, কিন্তু প্রথমত আমরা 0 ধরে নিব, যাতে আমাদের এই যে এখন যে গ্যাপটা নেই, যাতে এই গ্যাপটা পূরণ হয়ে যায়। সো এরপরে আমি এটাকে কমেন্ট থেকে উঠিয়ে দিই, দেখবেন যে একদম ফুল, যে কোনো ধরনের কোনো গ্যাপ, কোথাও কোনো গ্যাপ নেই, কন্টেন্ট আসবে কন্টেন্টের মতো। সো কোনো গ্যাপ পাওয়া যাবে না। এখন আমি যতই কন্টেন্ট দেই না কেন, এখানে আর কোনো গ্যাপ কিন্তু এরপরে আর পাওয়া যাবে না। এই যে দেখুন, যে আমি যতই কন্টেন্ট দিই এখানে কোনো গ্যাপ থাকবে না। এই হচ্ছে আসলে আমাদের যে সিএসএস রিসেট করা বা সিএসএস কোডকে রিসেট করার রুলসটাই হচ্ছে এটা, যে যাতে আমাদের কোনো ধরনের কোনো মার্জিন প্যাডিং আমাদের ওয়েবসাইটে না থাকে। এখন আপনি নিজের মতো করে ক্লাস ইউজ করে দেন এটার মার্জিন প্যাডিং আপনি নিজের মতো চেঞ্জ করতে পারবেন। এখন যদি একটা দেখাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে, যেমন ইনলাইন সিএসএস এর মাধ্যমেই আমি একটা করি, যে কোনো একটা কন্টেন্ট ধরি। তো এই কন্টেন্টের স্টাইল করি আমি, স্টাইল করার পর আমি এটার প্যাডিং দেই, প্যাডিং দিলাম 30 পিক্সেল। সো দেখতে পাচ্ছেন প্যাডিংটা নিচ্ছে। আবার আমি যদি ঠিক সেম, আমি যদি এটাকে এখানে নিয়ে এটাকে যদি আমি মার্জিন ইউজ করতে চাই, বা এখান থেকে আমি একটা মার্জিন ইউজ করব, সেটাও চাইলে আমরা পারবো। সো এটাকে আমি দেব মার্জিন। সো মার্জিন হবে 30 পিক্সেল। সো এই যে দেখতে পাচ্ছেন যে মার্জিনও কিন্তু আমরা নিতে পারছি। তো এখানে মার্জিন প্যাডিং পরবর্তীতে নেওয়ার সময় কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, বাট আপনাকে অবশ্যই এটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে বা রিসেট করে নিতে হবে। সো এই ছিল আমাদের মোটামুটি যে ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি প্লাস সাইট ভ্যালিডেশন। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে সাইট অপটিমাইজেশন রিপোর্ট। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমরা কিভাবে দেখব? তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ওয়েবসাইট যেতে হবে যেটার নাম হচ্ছে gtmetrics.com। এখানে আপনি যে কোনো ওয়েবসাইট, আপনি এখান থেকে জাস্ট এখানে লেখাই আছে এন্টার ইউআরএল টু অ্যানালাইজ, মানে অ্যানালাইসিস করতে পারেন। যেমন আমার যদি এই ওয়েবসাইটটা আমি এখানে কপি করে, কন্টেন্টটা কপি করে জাস্ট এই অ্যানালাইজারে দিয়ে দেই, দেন যদি টেস্টে ক্লিক করি, এখন দেখবেন যে তারা কিছুক্ষণ পরে আমাকে একটা রিপোর্ট দিবে যে এই সাইটের অপটিমাইজেশন পাওয়ার কেমন, বা কি প্রবলেম আছে, কি প্রবলেম নেই, বা যদি দরকার হয় কেমন অপটিমাইজেশন করার দরকার আছে। তো সেই ধরনের সব ধরনের একটা রিপোর্ট, বাই ডিফল্ট রিপোর্ট আমাকে দিবে, যাতে আমি বুঝতে পারবো যে আমার আরও কি কি আপগ্রেড করা উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন এখন একটা রিপোর্ট জেনারেট হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা অনেক কিছু কিন্তু দেখতে পাবো। তো কি কি দেখতে পাবো সেটা যদি আমি একটু দেখি, সেক্ষেত্রে এখানে দেখুন, এখানে আমাদের যে পারফরমেন্স স্কোর সেটা দেখা যাচ্ছে। তো আমার এই সাইটের পারফরমেন্স স্কোর একটু কম আছে। তো যদি এটা, এই যে এখানে লেখা আছে এভারেজ স্পিড, পেজ স্পিড যদি আপনার 75% হয় তাহলে সেটা বেটার। তো আমার এই পেজটা লোড হতে কত সময় লেগেছে? 6 সেকেন্ডের মতো। আর আমার এই যে পেজটা আছে সেই পেজের সাইজ হচ্ছে 2.72 এমবি, অ্যান্ড আমার যে সার্ভারে রিকোয়েস্টগুলো গেছে, তো সেগুলো হচ্ছে প্রায় 120-এর মতো স্কোর করেছে। বাট আমার এখানে কোন কোন জিনিসগুলো পজিটিভ আছে, যে লোডিং যে টাইমটা সেটা 7.1 সেকেন্ড পর্যন্ত অ্যাকসেপ্টেবল, অ্যান্ড আমাদের যে পেজের যে মাপটা, বা আমার যে পেজের যে সাইজটা, যে 3.11 এমবি পর্যন্ত অ্যাকসেপ্টেবল। তো এখানে কিছু আমাদের যে রিপোর্ট জেনারেট হয়েছে তার মধ্যে যদি দেখি, পেজের স্পিড রিলেটেড কিছু রিপোর্ট জেনারেট হয়েছে। সেখানে লেখা আছে যে সার্ভে স্কেলড ইমেজ, মানে হচ্ছে ইমেজগুলো আসলে হয়তো এখানে দেখা যায় যে 70% পর্যন্ত অ্যাকসেপ্টেবল, কিন্তু আমার এখানে ফেইল্ড হয়েছে। তার মানে কি, এখানে হচ্ছে আমার যে অপটিমাইজেশনটা দরকার ছিল সেটা আসলে নেই। এখানে আমাকে আরও অপটিমাইজ করতে হবে। এই যে আমাকে কি করতে হবে, এই যে ইমেজের সাইজগুলো আছে এই সাইজগুলো আমাকে রিডিউস করতে হবে।
মেইন কথা হচ্ছে আমাকে এই সাইজের ইমেজের সাইজগুলো রিডিউস করে আবার ফার্দার আপলোড করতে হবে, তাহলে হচ্ছে আমার যে রিপোর্টটা তাহলে পজিটিভ আসবে। তো এখন নেক্সট যেটা আসলো, যেটা আমার ফেইল্ড আসলো, সেটা হচ্ছে ক্যাশ ভ্যালিডেটর। এখন দেখিস মানে এটার কিন্তু আবার প্রায়োরিটি আছে। প্রায়োরিটি যদি আমি দেখি এগুলো কিন্তু হাই, সো এগুলো আমাদের ঠিক করতে হবে। তো সার্ভার আছে, স্পেসিফিক্যালি যদি ক্যাশ ভ্যালিডেটর দেখি তো এখানে আছে যে ক্যাশগুলো কিভাবে যাচ্ছে। সো এই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করে করে বের করতে হবে। তো এই জিনিসটা কি সে সম্পর্কে এখানে লেখা আছে যে অল স্ট্যাটিক রিডিউস রিসোর্সেস শুড হ্যাভ আইদার লাস্ট মডিফাইড অ্যান্ড ই ট্যাগ বা হেডার অ্যান্ড ব্রাউজার টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফুল বেনিফিট অফ ক্যাশিং। সো মানে ক্যাশটা আসলে সে ঠিক মতো ধরতে পারতেছে না, এরকম কিছু একটা রিপোর্ট দিয়েছে এখানে। এখন তারপরে যে ইমেজ অপটিমাইজেশন, সেটা সি গ্রেডে আছে, মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে আছে। তারপরে আমাদের চেষ্টা করতে হবে যে এই ইমেজগুলোকে, যেগুলো প্রবলেম আছে সেগুলোকে রেজুলেশনটা আমাদের ঠিক করা। সো এটা দেখলাম। তারপরে যেগুলো আছে তা মোটামুটি আমাদের সবই আপ টু মার্ক আছে। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে। তো এই হচ্ছে আমাদের পেজ স্পিড রিলেটেড রিপোর্ট। তারপরে আছে ওয়াই স্লো। তো এই জিনিসটা হচ্ছে অ্যাড এক্সপার্ট হেডার, বা এখানে অনেক ধরনের রিপোর্ট দেখতে পাবেন। তো আপনার ওয়েবসাইটে যত ধরনের রিপোর্ট আছে সেটা এখানে দেখতে পাবেন। তারপরে এই ওয়াটারফলের মাধ্যমে আপনি এখানে আপনার যে কি কি ফাইল আপনি ইউজ করেছেন আপনার ওয়েবসাইটে, ফুল ফাইলের যে একটা ডিটেল, সেই ফাইলের ডিটেল আপনি একটা গ্রাফ সহ কিন্তু এখানে দেখতে পাবেন। সো কোনটা কতক্ষণ সময় নিয়ে তারপরে আসলে এখানে ওপেন হচ্ছে বা কিছু কাজ হচ্ছে। তো HTML ফাইল, CSS ফাইল, JS ফাইলগুলো কি কি নিয়েছেন আপনি, সব কিন্তু এখানে ডিটেল আপনি পাবেন। তো এই জন্যই এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো ইমেজও আপনি দেখতে পারবেন যে কোন ইমেজটা ওপেন হতে কতটুকু সময় নিচ্ছে, বা এইসব খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো দেখতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে দরকার হয় যারা এসইও করে থাকেন তাদের জন্য। সো এখানে আরও আছে। তো শুধুমাত্র এসইও না, একজন ডেভেলপার হিসেবে বা ডিজাইনার হিসেবে আপনার এগুলো মানে পারফেক্ট কাজ করতে, অপটিমাইজ বা ইফেক্টিভ কাজ করার জন্য আপনার এগুলো জরুরি জানা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়, যে আমরা যেভাবে একটা সাইটের মোটামুটি ফুল রিপোর্ট আমরা পেতে পারি সেটা হচ্ছে আমাদের জিটি ম্যাট্রিক্সের মাধ্যমে। তো এই হলো আমাদের ব্যাপার। তো এরপরেও আর একটা আছে ওয়েবসাইট, সেটা হচ্ছে যে ব্রাউজার শট। তো আমার কাছে আসলে এই দুইটা সাইটই, যেমন W3C ভ্যালিডেটর এটা আর এই যে জিটি ম্যাট্রিক্স যেটা আছে, এই দুইটা সাইটই আমার কাছে মানে রিলায়েবল মনে হয়, এই জন্য আমি এই দুইটা ইউজ করে থাকি। তো আপনারাও চাইলে ইউজ করতে পারেন, এখানে ফাইল চেক করতে পারেন আর জিটি ম্যাট্রিক্সের মাধ্যমে ফুল ওয়েবসাইটের আপনি ডিটেলটা দেখতে পারেন। সো একটা তো দেখলাম, আরেকটা দেখি যে আমার যদি আরেকটা কপি করি আমার যে মেইন যে ওয়েবসাইটটা। সো জিটি ম্যাট্রিক্সটাকে একটু রিলোড দেই, দেন আমি আরেকটা লিংক আমি এখানে দিচ্ছি চেক করার জন্য। তো টেস্ট হোক, দেখি এখানে কেমন স্পিড আমার অন্য আরেকটা ওয়েবসাইটের। আপনি এখানে যে কোনো ফেসবুক, ইউটিউব সব কিছুর আপনি ভ্যালিডেশন চেক করতে পারবেন চাইলে। সো দেখা যাচ্ছে আমার আরেকটা সাইটের ভ্যালিডিটি চেক হচ্ছে, যদি এটা এক পেজের একটা ওয়েবসাইট সেজন্য আসলে প্রবলেম বেশি একটা নেই। তো দেখা যাচ্ছে যে সন্তোষজনক একটা রেজাল্ট আমি পাচ্ছি। সো এখানেও আমরা ফেল্ড দেখতে পাচ্ছি কিছু জিনিস, তো এগুলো আমাদের আসলে ঠিক করতে হবে। তো আদারওয়াইজ সব কিছুই আমাদের মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে আমাদের রিপোর্ট। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি আজকের যে টিউটোরিয়াল সেখানে কিন্তু মোটামুটি ভালো একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানলাম। তো এগুলো আমাদের যে ডেভেলপিং বা ডিজাইনিংয়ের পথে আমাদের, বা কেউ যদি এসকিউএ ইঞ্জিনিয়ার হতে চান, মানে সফটওয়্যার কোয়ালিটি ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ার যারা আছেন, তাদেরও কিন্তু এই জিনিসগুলো জেনে থাকা দরকার হয়। সো আপনারা জেনে গেলেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।